আজ তোমাদের কাছে একটা খুবই সুন্দর উপন্যাস পড়ব, তোমাদেরকে শোনাবো, যার নাম আমৃত্যু ভালোবাসি তোকে। লেখক সালমা চৌধুরী। এটা প্রেমিক প্রেমিকার হৃদয় ছুঁয়ে যাওয়ার উপন্যাস। তোমরা সবাই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আশা করব ভালো লাগবে। চলো গল্পটা শুরু করা যাক। সবাই মন দিয়ে শুনবে, যদি পারো কানে একটু হেডফোন লাগিয়ে নিও। শরতের মোহময় প্রভাত, হৃদয় ছোঁয়া নির্মল সৌন্দর্যে নিঃসর্গ জেগেছে অপরূপ সাজে। নীল অভ্রের বুক চিরে শুভ্র মেঘেরা দল বেঁধে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ক্যালেন্ডারের পাতার সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে শিউলি ঝরা শরতের আগমন ঘটেছে। পূর্ব দিগন্তরে বিভাব সুর আলো শিশির ভেজা সবুজ ঘাসেদের রাঙিয়ে দিচ্ছে। রৌদ্র ছায়ার মাঝে একটা মরা গাছের মগডালে বসে কৃষ্ণবর্ণের একজোড়া ময়না পাখি খক খক করে ডেকে যাচ্ছে। পরিত্যক্ত স্থানে অযত্নে বেড়ে ওঠা গগন শিশির গাছের সাদাটে ফুলের সুবাস চারপাশ মোহিত হয়ে। শরতের এই অনিত্য রূপের মাঝেও কোথাও যেন একরাশ বিষাদময়তা নিরন্তর বুক কাঁপছে। রেল স্টেশনের চত্বরে ইস্পাতের বেঞ্চে বসে আছেন এক মধ্যবয়স্ক নারী, বয়স 50-এর কাছাকাছি। গায়ের রং ধপধপে ফর্সা না হলেও বয়সের তুলনায় সফেদ বলা চলে। পরনে কালো বোরখা, চুল শ্যাওলা রঙের ওড়নার বাবিত্ব। মধ্যবয়স্করা নিষ্প্রাণ দৃষ্টি অদূরে প্রতীক্ষামান ট্রেনের দিকে। আলোর ছায়ার পূর্ণ জীবনের মাঝেও অনুভূতির দেওয়াল যেন চূর্ণ হয়ে গেছে। মস্তিষ্ক আজ বিধ্বস্ত প্রায়। মিনিট দুয়েকের মধ্যে ট্রেন গন্তর গতিতে স্টেশনে ত্যাগ করল। মধ্যবয়স্করা দৃষ্টি অবিচল। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গাল ঘেঁষে নামতেই একটা সমর্থ হাত কাঁধে স্পর্শ করল। মধ্যবয়স্ক এক পুরুষ কণ্ঠে কোমলতা মিশিয়ে ডাকলেন, মাহমুদা। ভদ্রমহিলা নিস্তব্ধে অশ্রু মুছে চোখে জল তুলে তাকালেন। সহসা নির্লিপ্ত ভঙ্গিতে হাসার চেষ্টা করলেন। মধ্যবয়স্ক লোকের ঠোঁটের হাসি পরিবর্তে চেহারার উদ্বেগ ছাপ স্পষ্ট দেখা দিল। চিন্তিত কণ্ঠে জানতে চাইলেন, কাঁদছো কেন? কতকগুলো বছরের পর জন্মভূমিতে পা রাখলাম, ভাবতেও পারিনি আবার কোনোদিন এই মাটিতে পা রাখবো। আমি যা ভাবি তা সবসময় ঠিক হয় না, কখনো কখনো ঠিক সেটাই হয় যেটা আমার কল্পনাও করি না। মধ্যবয়স্ক লোক অবচেতন মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভদ্রলোকের নাম আমিনুল ইসলাম। বর্তমানে ঢাকায় এয়ার মার্শাল পদে কর্মরত অবস্থায় আছেন। ভদ্রমহিলার নাম মাহমুদা খান আমিনা। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। আমিনুল ইসলাম পুরুকণ্ঠে বললেন, খাবে চলো। মাহমুদা তৎক্ষণাৎ বলেন, খিদে নেই। সারা রাত কিছু খাওনি, এভাবে না খেয়ে থাকা শরীর খারাপ করার মতো কোনো মানে হয় না। তুমি গ্রামে আসতে চেয়েছো, আমি নির্দ্বিধায় তোমাকে নিয়ে এসেছি। একটা বারের জন্য বাধা দেওয়ার চেষ্টা করিনি। তুমি এখন না খেলে শরীর খারাপ করবে। বাড়িতে কোনো একটা অঘটন ঘটলে কি হবে ভাবতে পেরেছো? মাহমুদা মালিন গলায় বললেন, আমার খুব ভয় করছে। ভয় পেও না, মনে সাহস রাখো। ভাইজানের মুখোমুখি হলে কি হবে? মাহমুদা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তোমার ভাইপো সব সামলে নেবে, দেখো গিয়ে। মাহমুদা মৃদু হেসে বললেন, ওর ভরসাতেই তো এত দূর আসা। এখন খাবে চলো। সকালের নাস্তা শেষে রিক্সায় করে দুজনা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। মাহমুদার হাতে বাসের টিকিট দিয়ে আমিনুল নির্বিত গলায় বললেন, সাবধানে যাও। আর কোনো সমস্যা হলে জানিও। তুমি যাবে না? আমি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে, তার থেকে তুমি একা গিয়ে ঘুরে এসো। আমি বরং এখানেই অপেক্ষা করব। আমি একা যাব? হ্যাঁ, ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আচ্ছা। মাহমুদা বাসের মাঝামাঝি একটা সিটে বসে আছেন।
তার দৃষ্টি জানালার বাইরে স্থির দাঁড়িয়ে থাকা স্বামীর উদ্বিগ্ন চেহারার দিকে। কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। পিচ ঢালা রাস্তার দুধারে সারি সারি বনজ গাছের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে বরাবর নির্বিঘ্ন বাস চলছে। সকালবেলার মৃদু বাতাস, আকাশ জুড়ে মেঘেদের ভেলা, গাছে গাছে পাখিদের কিচিরমিচির ধ্বনি আর প্রকৃতির মোহর সুবাস নির্হৃদয়ে কিনারায় ছুঁয়ে যাচ্ছে। আধা পাকা বিস্তৃত ধান খেতে পেরিয়ে মাহমুদার দৃষ্টি নদীর তীরে শুভ্রতা ঝরানো কাশফুলের নিবিষ্ট হয়ে আছে। সহসা চোখের সামনে ভেসে উঠেছে চিরসুখময় শৈশবের আহ্লাদি স্মৃতি। বাবা মায়ের চোখের মণি, সেই সাথে 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি। বড় 2 ভাইয়ের সীমাহীন ভালোবাসার প্রখরতা আজও অস্বীকার করার সাধ্য নেই। গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ে আম কুড়ানো, মুষলধারের বৃষ্টিতে কাকের ভূষিন্দ হয়ে বাড়ি ফেরা, শরতের ভোরে বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া, এইসব এখন ধুলো জমা অতীত। বাবার মৃত্যুর বছর 2-1-এর মধ্যে অচ্ছিন্নকৃতভাবে শৈশবের স্মৃতি ঘেরা রূপওয়ালা বর্ণের পূর্ণ জন্মভূমি ছেড়ে ঢাকার মতো ব্যস্তমতো কংক্রিটের নগরে পাড়ি জমাতে হয়েছিল। গ্রামের মায়াডোরে বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের 4 দেওয়ালের মাঝে বন্দী হয়েছিল। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরটিকে থাকার লড়াইয়ের হৃদয়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বড় ভাইয়ের সাথে মানসিক সম্পর্কে অবনতিও ঘটেছিল। বছর কয়েক পর নির্বোধ মস্তিষ্কে অতকৃত্য অনুভূতি, অদৃশ্য স্বপ্ন ঘোরা কিংবা নির্হৃদয় নিয়তির নির্মিতে নেওয়া ভুল সিদ্ধান্তের দারুণ মা ভাইদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন হয়েছিল। সেদিনের পর বাবার কেনা ভিটেতে পা পর্যন্ত রাখতে পারেনি। 1 বছরের মাথায় মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন, কিন্তু ভাইজনেরা কঠোর সিদ্ধান্তের কারণে মৃত মায়ের লাশ ছোঁয়ার অধিকারও সেদিন হারিয়েছিলেন। ঝরা পাতার মতো ভাইদের জীবন থেকে নিঃশব্দে ঝরে গিয়েছিল মাহমুদা খান। অস্তিত্বের সংগ্রামের সুখ বাজি রেখে এক আকাশ বিষাদ বুক ঝাপসা চোখে বেরিয়ে গিয়েছিলেন পৈতৃক নিবাস থেকে। সেই থেকে কেটে গেছে বহু বছর। চলতি পথে অসংখ্যবার হোঁচট খেয়েছেন। শূন্যতায় তাকিয়ে বারংবার নিজেকে সামলেও নিয়েছি। তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্তঃস্থলে ভয়ঙ্কর রকমের অপরাধ বোধ মাথা চাড়া দিয়ে উঠেছে। অনিশ্চয়তার জীবন, তিক্ততার ভুলতে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে। চলন্ত বাসে ব্রেক কষল ড্রাইভার। গতি জড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। উদাসীন মনের ভাবনায় কাটিয়ে মাহমুদ জানলার বাইরের দিকে তাকালেন। নির্ভীত চিন্তের অনুগতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছেন বুঝতে পারেনি। কপাল পর্যন্ত ঘোমটা টেনে বাসে থেকে নামলেন। সকাল পেরিয়ে দুপুর হতে চলল। সূর্যের উত্তাপের উত্তপ্ত নিঃসর্গ। মাহমুদা স্থির নেত্রে চারপাশে নজর বোলাতে লাগলেন। এতগুলো বছরের প্রায় সবই বদলে গিয়েছে। কয়েক মুহূর্ত নির্বাক চোখে চেয়ে থেকে ধীর গতিতে হাঁটতে শুরু করলেন। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। কোনো শব্দ, কোনো লাইন, কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে একটু ছোট মনে করে ক্ষমা করে দেবেন। উপন্যাসটি খুবই ভালো। উপন্যাসের এটা ছিল পার্ট 1। পার্ট 2 আবার আমি নেক্সট দিন নিয়ে আসবো। শুনবেন, ভালো লাগবে। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন, যাতে গল্পের পার্ট 2টা সবার আগে আপনার কাছে পৌঁছায়।